আলাইকুম। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে যাতে আমি অন্য চ্যাপ্টারগুলো কভার করি, কিন্তু এই মুহূর্তে স্লাইড বানিয়ে ওইভাবে করে আমার পক্ষে কভার করাটা সম্ভব হচ্ছে না। সো আমি চিন্তা করলাম যে আমি স্লাইড না বানিয়ে প্রতিদিন যেটুকু সময় পাই শর্ট লেকচার করে করে যদি দেওয়া যায়, আপনাদের যদি কারো কোনো উপকার হয়, সেক্ষেত্রে হয়তো বা একটা ক্লাসে আমার 15-20 মিনিট বা 30 মিনিট করে করে কয়েকটা সেশন হয়ে যাবে আর কি। সো আপনারা একটা আনে দেখে নেবেন, একটা আনে একটা সেশন না দেখে আপনারা একসাথে বসে 4-5টা দেখে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যায় বিষয়টা। সো আমরা হচ্ছে আজকে IAS 8 নিয়ে আলোচনা করব। IAS 8-এ 3টা বিষয়, একটা হচ্ছে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি নিয়ে ওরা আলোচনা করে, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট নিয়ে আলোচনা করে, আর হচ্ছে প্রায়র পিরিয়ড এরর নিয়ে আলোচনা করে। ইনফরমেশনের আমরা আগের চ্যাপ্টার যদি 1-2 যদি আমরা কখনো দেখে থাকি, তাহলে আমরা দেখব যে ইউজফুল ইনফরমেশনের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুসারে ইউজফুল ইনফরমেশনের দুইটা প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে রেলিভেন্স আর একটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন। তো IAS 8 চাই এই জিনিসগুলো বজায় থাকুক, এই জিনিসগুলো বৃদ্ধি পাক। তাহলে হচ্ছে IAS 8-এর উদ্দেশ্য হচ্ছে আপনার রেলিভেন্স এনশিওর করা, ফেইথফুল রিপ্রেজেন্টেশন এনশিওর করা এবং কম্পেয়ারেবিলিটি এনশিওর করা। আমাদের এখানে অ্যাকাউন্টিং পলিসি যদি চেঞ্জ আসে, এটা আমাদের ইম্প্যাক্ট হয় কীরকম? রেট্রোস্পেকটিভ। আমরা যদি প্রায়র পিরিয়ডের কোনো একটা ভুল ধরতে পারি, এগুলো আমাদের কারেকশনটা কীভাবে হবে? রেট্রোস্পেকটিভ। আর যদি অ্যাকাউন্টিং এস্টিমেটে কোনো চেঞ্জ আসে, এটার ট্রিটমেন্ট হবে প্রসপেকটিভ। তার মানে পলিসি এবং এরর হচ্ছে রেট্রোস্পেকটিভ, আর এস্টিমেট হচ্ছে এটা যেহেতু ভবিষ্যৎ নিয়ে আমরা একটা এস্টিমেট করছি, এটা অলওয়েজ এজন্য প্রসপেকটিভ। রেট্রোস্পেকটিভ কী জিনিস? রেট্রোস্পেকটিভ হচ্ছে আমরা যদি কোনো একটা পলিসি চেঞ্জ করি বা কোনো একটা এরর ডিটেক্ট করি, এটা আমাদের আর্লিয়ার পিরিয়ড থেকে কারেক্ট করে আসতে হবে, ফ্রম আর্লিয়ার পিরিয়ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রেট্রোস্পেকটিভ। যে জায়গায় ভুল করছি সেখান থেকে কারেক্ট করে আসবো। কোনো একটা পলিসি চেঞ্জ আনছি, 2023-এর চেঞ্জ আনছি, এই পলিসি যদি 2022-এ চেঞ্জ আনতাম, 2022-এ কী ইম্প্যাক্ট পড়তো, 2021-এ কী ইম্প্যাক্ট পড়তো, ওইভাবে করে আমাদের সব প্রায়র পিরিয়ড আমরা চেঞ্জ করতে হবে। পলিসি এবং এরর আমাদের রেট্রোস্পেকটিভ ইম্প্যাক্ট হবে। আর চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট হলে আগের পিরিয়ডে কোনো হাত দিতে হবে না, আমরা শুধু ফিউচারের দিকে দেখব। তাহলে আমি জাস্ট আপনাদেরকে বলি যে আমার সাপোজ একটা FS আছে, এখানে 2023-এর ফিগার আছে আর হচ্ছে 2022-এর ফিগার আছে 31শে ডিসেম্বরের। হ্যাঁ, 31শে ডিসেম্বরের। এরপর আমাদের দেখেন, আমাদের যদি কোনো একটা পলিসি চেঞ্জ হয়, হ্যাঁ, আমরা সাপোজ কোনো একটা পলিসি চেঞ্জ করলাম। আগে সাপোজ আমরা FIFO মেথডে ইনভেন্টরি করতাম, এখন আমরা চিন্তা করলাম যে না, আমরা FIFO থেকে ওয়েটেড অ্যাভারেজ কস্টিং মেথড বা কোনো একটাতে চলে যাব। তখন আমাদের 2023-এ যেহেতু আমি এই নতুন পলিসিতে গেছি, তাহলে 2023-এর মতো করে অ্যাকাউন্টিং হবে। সাপোজ আমার ইনভেন্টরি ভ্যালু আসছে 100 টাকা। এখন 2022-এ তো আমি FIFO মেথড করছি, 2023-এ এসে ওয়েটেড অ্যাভারেজ কস্টিংয়ে ব্যাক করতেছি, কিন্তু আসলে আমি 2022-এ ছিলাম কোন মেথডে? FIFO মেথডে। এখন 2022-এ সাপোজ ইনভেন্টরি ছিল 120 টাকা সাপোজ। হ্যাঁ, তো এখন এই 100 টাকা আর এই 120 টাকা কম্পেয়ারেবল না, কারণ এটা যাচ্ছে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্টিং মেথডে আর এটা যাচ্ছে হচ্ছে FIFO মেথডে। তাহলে আমাদের পলিসি কিন্তু 2 বছর 2 রকম পলিসি আমাদের, তাহলে 2 বছর আমাদের 2 রকম পলিসি। সো আমাদের কম্পেয়ারেবিলিটি, যে আমরা বললাম কম্পেয়ারেবিলিটি এনশিওর হচ্ছে না। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদের যে 2023-এর FS, তাহলে আমাদের হচ্ছে 2023 এবং 2022। সো আমাদের আগের পিরিয়ড থেকে ঠিক করে আসতে হবে। তাহলে আমাদের এখানে 100, এখন 2022-এ আমরা আগে দেখাইছি 120 FIFO মেথডে। তো আমাদের ঠিক করে আসতে হবে যে এটা যদি আমার LIFO মেথড হইতো, ওয়েটেড অ্যাভারেজ কস্টিং মেথড হইতো, তাহলে এটার ইনভেন্টরি ভ্যালু কত থাকতো, আমরা এটা আর্লিয়ার পিরিয়ড থেকে ঠিক করে আসতে হবে। সাপোজ তখন এটা 110 থাকতো। তাহলে এখানে যে মেথড দুইটা যেহেতু সেম হয়েছে, তাহলে আমাদের
অ্যাকাউন্টিং পলিসি আমাদের কী হচ্ছে, অ্যাকাউন্টিং পলিসি আমাদের এনশিওর হচ্ছে। হ্যাঁ, আমাদের সেম অ্যাকাউন্টিং পলিসি, আমাদের কনসিস্টেন্সিটা বজায় থাকতেছে, কম্প্যারেবিলিটি বজায় থাকতেছে। আমরা কি করতে পারবো এখন, জিনিসটা ওইভাবে করে আগাইতে পারবো, কম্প্যারেবিলিটি এনশিওর করতে পারবো। এখন আমরা এইভাবে যখন কারেকশন করি আর্লিয়ার পিরিয়ড, এখন আমাদের 2021 সালের এফএসও তো কী আছে, ভুল আছে না, ভুল না বলবো না, মানে পলিসি ইনকনসিস্টেন্ট হয়ে যাবে আর কি। 21 সালের এফএসও এরকম ইনকনসিস্টেন্সি আছে, 2020 সালের এফএসও ইনকনসিস্টেন্সি আছে। সো ওইগুলো সবগুলোই আমাদের ঠিক করে আসতে হবে নতুন পলিসির জন্য, ঠিক করার জন্য সবগুলো ঠিক করে আসতে হবে। এখন আমার যে এফএস, এখানে তো আমি এতগুলো লাইন আইটেম করতে পারবো না, এত বছরের ইম্প্যাক্ট দিতে পারবো না। 2023, 22, 21, 20, 19 ভুল হইতে পারে, 2012 সাল থেকে আজ পর্যন্ত ভুল। সো এতগুলো করতে পারবো না। সেক্ষেত্রে আমি করব কি, 2023 সালের 31শে ডিসেম্বরের ফিগার দিব, 2022 সালের 31শে ডিসেম্বরের ফিগার দিব, আর হচ্ছে 2022 সালের 1 জানুয়ারি মানে ওপেনিং ব্যালেন্স, ইনভেন্টরির ওপেনিং ব্যালেন্সটা আমরা এখানে দিব। 2022 সালের 1 জানুয়ারির ইনভেন্টরির ওপেনিং ব্যালেন্সটা দিব। কীভাবে দিব, আর্লিয়ার পিরিয়ড থেকে কারেক্ট করে এসে, একদম সাপোজ 2012 সাল থেকে আমরা এটা কারেক্ট করে আসবো, এরপরে এখানে আমি জিনিসটা দিব এভাবে করে। সো আমাদের এরকম কোনো একটা পলিসি চেঞ্জ আসলে এটার ইম্প্যাক্ট হবে কি, রেট্রোস্পেকটিভ, চেঞ্জেস ইন এস্টিমেট, প্রসপেকটিভ, চেঞ্জেস ইন এরর, রেট্রোস্পেকটিভ। তাহলে এই তিনটার মধ্যে একটা বাদে, চেঞ্জেস ইন এস্টিমেট বাদে, বাকি দুইটাই কি, বাকি দুইটাই রেট্রোস্পেকটিভ, আর একটা হচ্ছে প্রসপেকটিভ। সো যেটা প্রসপেকটিভ ওইটাতে আমাদের ওইভাবে আর্লিয়ার পিরিয়ডে হাত দিতে হবে না। জিনিসগুলো আর একটু ডিটেলস দেখবো আমরা, এক্সাম্পল সহকারে দেখবো, সমস্যা নেই। ওকে, সো আপনারা থিওরিগুলো একটু পড়ে নিন, হ্যাঁ একটু পড়ে নিন। আমাদের এই যে কনসিস্টেন্সি অফ অ্যাকাউন্টিং পলিসি আমাদের বজায় রাখতে হবে। সো আমাদের এই জন্যই মূলত আর্লিয়ার পিরিয়ড আমরা কি করি, চেঞ্জ করি। এখন অ্যাকাউন্টিং পলিসি আমরা কখন চেঞ্জ করব, অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করব, সাপোজ একটা নতুন আইএফআরএস আসছে আপনার, সাপোজ আগে আইএস ছিল, আইএস 17 ছিল আপনার লিজের জন্য, এখন আপনার আইএফআরএস 16 চলে আসছে, সাপোজ আইএফআরএস 16 চলে আসছে। সো এটা একটা আইএফআরএসের ধারাই কি প্রয়োজন হচ্ছে, এই চেঞ্জটা প্রয়োজন হচ্ছে। তাহলে আমাদের এখানে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি করতে হবে, কারণ এটা একটা আইএফআরএস দ্বারা রিকোয়ার্ড বাই অ্যান আইএফআরএস, এই জন্য আমাদের চেঞ্জটা করতে হবে। এর বাইরেও আমরা চাইলে আমাদের পলিসি চেঞ্জ করতে পারবো। কীভাবে পারবো, সেক্ষেত্রে আমাদের দেখাইতে হবে যে আমাদের যে নতুন পলিসিটা আমরা নিচ্ছি সেটা আমাদেরকে রিলায়েবল অ্যান্ড মোর রেলিভেন্ট ইনফরমেশন দিবে। আমাদের নতুন পলিসিটা রিলায়েবল এবং মোর রেলিভেন্ট ইনফরমেশন দিবে। তাহলে হয় আইএফআরএস দ্বারা রিকোয়ার্ড হতে হবে, অথবা আমাদের এটা দেখাইতে পারতে হবে যে আমাদের নতুন পলিসি যেটা নিচ্ছি সেটা আমাদেরকে মোর রেলিভেন্ট, আরও বেশি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা আসি, আমরা আমাদের পলিসিগুলো কীভাবে নিই, আমরা পলিসিগুলো কীভাবে ডেভেলপ করি। আমরা মূলত আমাদের যে আইএফআরএসের যে গাইডলাইনগুলো আছে এবং আইএফআরএসের যে ইন্টারপ্রিটেশনগুলো আছে, ইফরিক, আপনার এই জিনিসগুলো নিয়েই আমরা পলিসিগুলো ডেভেলপ করি। এর বাইরে আইএফআরএসের যদি আপনার কোনো কিছু সম্পর্কে খুব একটা বিস্তারিত গাইডেন্স না থাকে, স্পেসিফিক কোনো গাইডেন্স না থাকে, সেক্ষেত্রে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমাদের যে থিমটা দিয়ে দিয়েছে, রিকগনিশন ক্রাইটেরিয়া মেজারমেন্ট কনসেপ্টস, যে থিমটা আমাদের মাথায় দিয়ে দিয়েছে, আমরা ওইগুলো অনুসারে অর্গানাইজেশনের জন্য নিজের মতো করে একটা পলিসি ডেভেলপ করি। এই জায়গায় আমাদের ম্যানেজমেন্টের জাজমেন্ট ইউজ করতে হয়, সো এইভাবে করে আমরা একটা অ্যাকাউন্টিং পলিসি ডেভেলপ করি। এখন আবার আইএফআরএসও আপনার কী আছে, মাল্টিপল পলিসি আপনার অ্যালাউ করা আছে। যেমন আইএস 16 আপনার হিস্টোরিক্যাল কস্ট মেথড আপনার জন্য আছে, হিস্টোরিক্যাল কস্ট। আবার হচ্ছে রিভ্যালুয়েশন মডেল আছে না আপনার, তাহলে আপনি হিস্টোরিক্যাল কস্ট মেথডও একটা জিনিস মেজার করতে পারেন। একটা মেশিন, সাপোজ আপনি একটা জমি আপনি 1971 সালে কিনছেন 10 টাকা দিয়ে, একটা জমি কিনছেন,
তাহলে এটা হিস্ট্রিক্যাল মেথডে আপনি 10 টাকা করে এখনও কিন্তু দেখাই যেতে পারবেন আপনার এফএসে। আবার আরেকটা মডেল আছে কি রিভলিউশন মডেল, আপনি এটাকে চাইলে রিভেলও করতে পারেন। সাপোজ আপনি 2020 সালে এসে চিন্তা করলেন যে না আমি এই 10 টাকার জমিটা আমি 10 টাকায় ভ্যালুতে দেখাবো না, আমি এটাকে কী করবো রিভেলও করব। তাহলে আপনি রিভেলও যখন করতে যাবেন তাহলে আপনি রিভেলও করছেন এই 10 টাকার জমিকে কত টাকা, সাপোজ 1 কোটি টাকা, 1 কোটি টাকা। তাহলে আপনি হিস্ট্রিক্যাল ইনফরমেশন থেকে রিভ্যালুয়েশন মডেলে চলে গেছেন, হিস্ট্রিক্যাল ইনফরমেশন থেকে আপনি রিভ্যালুয়েশন মডেলে চলে গেছেন। এই যে আপনি হিস্ট্রিক্যাল থেকে রিভ্যালুয়েশন মডেলে চলে গেছেন, সেক্ষেত্রে আপনি কী দেখাতে পারতেছেন, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিতে সাধারণতভাবে খুবই রেয়ার, সাধারণত এই ধরনের চেঞ্জ আসবে না। আসবে কখন, আইএফআরএসের মাধ্যমে চেঞ্জ হলো অথবা মোর রেলিভেন্ট ইনফরমেশন দিলে। তো আপনি বলতে পারতেছেন যে 1971 সালের জমির দাম 1 টাকা ছিল, এটা আমার ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমার যারা শেয়ার হোল্ডার ওদের জন্য এটা রেলিভেন্ট না, সেজন্য আমি নতুন মেথডে রিভ্যালুয়েশন মডেলে চলে গেছি, তাহলে হিস্ট্রিক্যাল থেকে আপনি এইভাবে রিভ্যালুয়েশন মডেলে চলে গেছেন 1 crore। এখন আপনি 2024 সালে বা 23 সালে এসে চিন্তা করলেন যে আমি রিভ্যালুয়েশন মডেলে আর থাকবো না, আমি আবার রিভ্যালুয়েশন থেকে হিস্ট্রিক্যাল মডেলে চলে যাব। এই জায়গায় আপনি 1 কোটি টাকার জমি আবার ওই 1 টাকাতে ব্যাক করতে হবে, তাই না? তখন কিন্তু আপনি শো করতে পারবেন না যে ওইটা মোর রেলিভেন্ট ইনফরমেশন দিবে। 1 কোটি টাকাটাই আপনার জন্য মোর রেলিভেন্ট, 1 টাকা কিন্তু রেলিভেন্ট না। ইউজারের জন্য আজকের জমির দাম রেলিভেন্ট, 1971 সালে জমির দাম কত ছিল এটা রেলিভেন্ট না। সো এই জিনিসটা আপনি শো করতে পারবেন না, সেই জন্য আপনার এই ধরনের রিভ্যালুয়েশন মডেল থেকে আপনার হিস্ট্রিক্যাল কস্ট মডেল আবার ব্যাক করাটা সাধারণত খুবই ডিফিকাল্ট হয় আর কি। এটা আপনাকে এভিডেন্স সহকারে দেখাইতে পারতে হবে, নাহলে এটা অ্যালাউ হবে না। এটা যে মোর রেলিভেন্ট এটা বুঝাইতে পারতে হবে, নাহলে এটা অ্যালাউ হবে না। সো তাহলে আমাদের অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ আসবে কখন, আইএফআরএস দ্বারা রিকোয়ার্ড হইলে, অথবা এটা যদি আমাদের রিলায়েবল এবং মোর রেলিভেন্ট ইনফরমেশন দেয়। এখন কিছু বিষয় কিন্তু আমাদের কি না, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি না, কিছু বিষয় কিন্তু আমাদের চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি না। কোনটা? সাপোজ একটা নিউ টাইপ অফ ট্রানজ্যাকশন আপনার এন্টিটি কখনো কী করে নাই, ওই টাইপের ট্রানজ্যাকশন নিয়ে ডিল করে নাই। সাপোজ আপনার এন্টিটিতে IFRS 9 কোনো ইমপ্লিকেশন ছিল না, হ্যাঁ, এই টাইপের একটা ট্রানজ্যাকশন আপনি এই বছর করলেন, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে কোনো একটা কাজ করলেন। সো ওইটা নিয়ে এবার আপনি একটা নতুন পলিসি ডেভেলপ করলেন IFRS সাথে মিল রেখে বা যেভাবে হোক। এটা কিন্তু চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি না, কারণ এই ধরনের ট্রানজ্যাকশন তো আপনার আগে কখনো হয় নাই। সো এটা কিন্তু আপনার চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসির মধ্যে পড়ে না, কারণ এই পলিসিটা এইটা একটা সম্পূর্ণ নিউ টাইপ অফ ট্রানজ্যাকশন আপনার অর্গানাইজেশন হচ্ছে, সেজন্য এই ধরনের ট্রানজ্যাকশন আগে হয় নাই, প্রিভিয়াস পিরিয়ডে হয় নাই। সো এটা চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি না। অথবা মনে করেন যে আপনার আগে একটা পলিসি ছিল, এখন ওই পলিসি অনুসারে আপনার কি হয় নাই, কোনো ওই ধরনের কি আসে নাই, কোনো ট্রানজ্যাকশন ওইভাবে হয় নাই। আপনার একটা পলিসি ছিল, আপনি আগে থেকেই পলিসি করে রাখছেন। সাপোজ আপনার IFRS 16 অনুসারে আপনি সাপোজ লিজের একটা পলিসি করে রাখছেন, সাপোজ জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ বললাম আর কি, কিন্তু আপনার কোনো লিস্টিস আপনি ওইভাবে নেন নাই, বা নিলেও ওটা খুবই ইমেটেরিয়াল ছিল, নট মেটেরিয়াল। সো আপনি এখন এই পিরিয়ডে এসে আপনার সাপোজ নতুন কোনো IFRS আসছে, সাপোজ IFRS 16 সাপোজ রিপ্লেস হয়ে গেছে, নতুন কোনো IFRS আসছে। সো ওইটার মাধ্যমে আপনার আর একটা অ্যাকাউন্টিং পলিসি নিতে হচ্ছে, তখন কিন্তু এটাকে নিউ অ্যাকাউন্টিং পলিসি মানে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি বলবে না। অথবা আপনি অন্যভাবে বলি, আমি এই যে জিনিসটা একটু কমপ্লিকেটেড করে ফেলছি, আপনাকে অন্যভাবে বলি, সেটা হচ্ছে সাপোজ আপনার এন্টিটিতে একটা পলিসি ছিল যে আপনি 1000 টাকার উপরে কোনো অ্যাসেট কিনলে এটাকে ক্যাপিটালাইজ করবেন, আর 1000 টাকার নিচে কোনো যদি অ্যাসেট কিনেন, 1000 টাকার নিচে যদি কোনো অ্যাসেট কিনেন, তাহলে ওগুলোকে আপনি কি করবেন, এক্সপেন্সে চার্জ করবেন। 1000 টাকার নিচেরগুলো হবে এক্সপেন্সে চার্জ, আর 1000 টাকার উপরেরগুলো হবে ক্যাপিটালাইজ, এগুলো ক্যাপিটালাইজ করবেন। তার মানে অ্যাসেট আকারে দেখাবেন, 1000 টাকার উপরেরগুলোকে অ্যাসেট আকারে দেখাবেন, 1000 টাকার নিচেরগুলোকে আপনি
এক্সপেন্স হিসেবে দেখাবেন। এটা হচ্ছে আগের পলিসি। এখন আপনি আগের বছরে খুব বেশি এই ধরনের অ্যাসেট কিনেন নাই, সাপোজ আপনার কোম্পানির সাইজ হচ্ছে 1 কোটি টাকা, আপনি এই ধরনের অ্যাসেট কিনছেন সাপোজ 10,000 টাকার, সব মিলে। সো এটা মেটেরিয়াল না। এখন আপনি এসে এই পলিসিটা এই বছর চেঞ্জ করছেন, এই বছর এসে আপনি এই পলিসি চেঞ্জ করছেন যে না আমি 5,000 টাকার উপরে হইলে সেগুলোকে অ্যাসেট হিসেবে ট্রিট করব, অন্যান্য ক্রাইটেরিয়া মিলতে হবে, অ্যাসেটের অন্যান্য ক্রাইটেরিয়া মিলতে হবে। এছাড়া আপনি একটা থ্রেশহোল্ড দিচ্ছেন আর কি, যে 5,000 টাকার উপরে হলে অ্যাসেট হিসেবে ট্রিট করব, আর যদি 5,000 টাকার নিচে হয় তাহলে আমি এটাকে এক্সপেন্স হিসেবে ট্রিট করব। এখন আপনি তো আগের বছর কিন্তু 1,000 টাকার কিছু কিছু জিনিসপত্র অ্যাসেট হিসেবে ট্রিট করে রাখছেন, এগুলো কি আবার রেজিস্ট্রেট করে কারেক্ট করতে হবে? করতে হবে না, কারণ আপনার পলিসি ছিল কিন্তু ওই ধরনের ট্রানজাকশন আপনার হয় নাই, বা হইলেও ওইটা মেটেরিয়াল ছিল না, ওইটা আপনার হইলেও ওইটা মেটেরিয়াল ছিল না। সো এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। দেখেন এখানে বলে দিচ্ছে আপনার চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি কী হবে, রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন হবে। আর চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসির ভিতরে পড়ে না কোন দুইটা জিনিস, নিউ টাইপ অফ ট্রানজাকশন হইলে অথবা নিউ অ্যাকাউন্টিং পলিসি হইলে যে ধরনের ঘটনা আগে ঘটে নাই বা ঘটলেও খুবই ইমেটেরিয়াল ছিল। ওকে, এই জিনিসটা আমি অলরেডি আলোচনা করছি। আপনার এই ধরনের যদি পলিসি নেন তাহলে আপনাকে এমনভাবে কম্পারেটিভ ইনফরমেশনগুলো এমনভাবে রিস্টেট করতে হবে যাতে এই নিউ পলিসিটা সব সময় আপনার প্রতিষ্ঠানে কী ছিল, সব সময় আপনার প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেবল ছিল। এই টাইপের করে আপনার এটা জিনিসটা ঠিক করে আসতে হবে, এই টাইপের করে আপনার জিনিসটা ঠিক করে আসতে হবে। তাহলে আমাদের এফএসের কলাম হয়ে যাবে কয়টা, 3টা। এন্ড অফ দ্য কারেন্ট পিরিয়ড, তাহলে 2023-এর সাপোজ 31শে ডিসেম্বর। এন্ড অফ দ্য প্রিভিয়াস পিরিয়ড, হ্যাঁ, তাহলে 2022-এর 31শে ডিসেম্বর। বিগিনিং অফ দ্য আর্লিয়েস্ট কম্পারেটিভ পিরিয়ড, আমরা কম্পারেটিভ সাধারণত 1 বছরের দিয়ে থাকি। সো আপনার বিগিনিং অফ দ্য আর্লিয়েস্ট কম্পারেটিভ পিরিয়ড, আর্লিয়েস্ট যেটা দিচ্ছেন আপনি ওটার বিগিনিংটাও দিতে হবে। তাহলে 2022-এর 1 জানুয়ারি আপনার এখানে এফএসএ দেখাইতে হবে। তাহলে আপনার কলাম হয়ে যাবে 3টা, তারপর আপনার কোনো একটা অ্যাকাউন্ট হেডে যদি আপনি চেঞ্জ আনেন, সাপোজ আপনি ডেপ্রিসিয়েশনকে আগে কোথায় দেখাইতেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দেখাইতেন। সাপোজ ডেপ্রিসিয়েশনকে আপনি আগে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দেখাইতেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ডেপ্রিসিয়েশনকে দেখাইতেন। এই বছর চিন্তা করলেন আপনি এটাকে না, এটা আমার যেহেতু প্রোডাকশনের সাথে রিলেটেড, আমি এটাকে কস্ট অফ সেলসের সাথে দেখাবো, ডেপ্রিসিয়েশনকে। ঠিক আছে, তো আপনি যদি এই পলিসিটা নিয়ে আসেন তাহলে 2023-এর এফএসে তো আপনি এটা ঠিক করবেনই। 2023-এর এফএসে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সাপোজ অন্য কোনো এক্সপেন্স নাই, শুধু ডেপ্রিসিয়েশন এক্সপেন্সই ছিল, তাহলে 2023-এর এফএসে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত, 0। আর কস্ট অফ সেলস সাপোজ অনলি ডেপ্রিসিয়েশনটাই আছে এখানে 100 টাকা, তাহলে আমি এই 100 টাকা ডেপ্রিসিয়েশন এখানে চার্জ না করে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ না করে কস্ট অফ সেলসের মধ্যে কী করছি, চার্জ করছি 2023-এর এফএসে। এখন 2022-এর এফএস যেটা, ওইটা থেকে কস্ট অফ সেলসে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করা ছিল না, ওইখানে কোথায় ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ছিল। এখন 2022-এর এফএসে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে 100 টাকা ছিল, কিন্তু আমি যখন এই বছর 2023-এর এফএস করবো, এটার সাথে যখন 2022-এরটা কম্পারেটিভ আকারে দিব, তখন কিন্তু আমি এখানে দিব না এই জিনিসটা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে 0টা আমি এখানে দিব না। ঠিক আছে, আমি কিন্তু এখানে জিনিসটা দিব না, আমি এটা দিব হচ্ছে কোথায়, আমি এটা দিব হচ্ছে আপনার কস্ট অফ সেলসের মধ্যে, আমি এটা দিব হচ্ছে কস্ট অফ সেলসের মধ্যে 100 টাকা বা 120 টাকা, আগের বছর যত ছিল আর কি। কিন্তু আপনি যদি 2022-এর ইন্ডিভিজুয়াল এফএস যেটা ওইটা বের করেন, ওইখানে কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যেই ছিল। সো এই জিনিসটা আমাদের এভাবে করে ঠিক করে নিতে হবে, ক্লাসিফিকেশন চেঞ্জ করলে এটা চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি অনুসারে আপনার ট্রিটেড হবে আর কি। তার মানে প্রিভিয়াস পিরিয়ড আপনি ঠিক করে নিচ্ছেন।
এখন অনেক সময় আপনার ইমপ্র্যাকটিকেবল যদি হয় আপনার এই জিনিসটা ঠিক করে আসা, সাপোজ 1971 সালে কোনো ভুল করে আসছেন, 1972 সালে কোনো ভুল করে আসছেন, এই ভুলগুলো আপনার এখন আর ঠিক করতে পারতেছেন না। কতটা মানে ঠিক করতে গেলে অনেক এস্টিমেটের প্রয়োজন, অনেক অ্যাজাম্পশনের প্রয়োজন। এই অ্যাজাম্পশনগুলো আপনার ঠিকভাবে করতে পারছেন না, এগুলো প্রপার রেজাল্ট দিবে কিনা বুঝতেছেন না। সেক্ষেত্রে আপনার ইমপ্র্যাকটিকেবল হইলে আপনার এই ধরনেরগুলো আপনি সেক্ষেত্রে প্রসপেক্টিভলি চেঞ্জ করতে পারেন। আপনি তখন আর রেট্রোস্পেক্টিভলি করতে হবে না, তখন আপনি প্রসপেক্টিভলি ঠিক করবেন। মানে আর্লিয়ার পিরিয়ড 2022 যা হয়েছে ওগুলো আর ঠিক করার দরকার নেই, 2023 থেকে ঠিক করবেন আপনি, 2023 থেকে আপনি ঠিক করবেন আর কি। ঠিক আছে। এখন আমাদের আইএফআরএসের মাধ্যমে যদি কোনো চেঞ্জ আসে, সাপোজ আমরা আগে ছিলাম হচ্ছে IAS 17-এ, আর এখনও চলে আসছি IFRS 16-এ লিজের জন্য। হ্যাঁ, লিজের জন্য এখন চলে আসছি IFRS 16-এ। সো এই টাইপের যদি কোনো IAS থেকে IFRS-এ কনভার্ট হয়, তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদের আগে হচ্ছে এই IFRS-এর রিকোয়ারমেন্টটা কী করতে হবে? ফলো করতে হবে। আপনাকে IFRS-এর রিকোয়ারমেন্ট ফলো করতে বলছে। তার মানে IFRS-এর মধ্যে যে ট্রানজিশনাল প্রভিশন থাকে এক IFRS থেকে আরেক IFRS-এ কনভার্ট করতে গেলে, যেমন আপনার লিজের ক্ষেত্রে আপনাকে একটা কী দিছে, সুযোগ দিছে, মডিফাইড রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন। ফুল রেট্রোস্পেক্টিভ না করে আপনি মডিফাইড রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ আপনাকে দিছে, তখন আপনি মডিফাইড রেট্রোস্পেক্টিভ অপশনটা নিতে পারবেন। তার মানে আপনার আর্লিয়ার পিরিয়ড রিস্টেট করার প্রয়োজন পড়বে না, এই টাইপের আপনি মডিফাইড রেট্রোস্পেক্টিভ অপশনটা নিতে পারবেন। তার মানে আপনাকে বলতেছে যে যদি IFRS এই ধরনের কোনো নির্দেশনা থাকে নতুন IFRS যেটা আসতেছে ওইটার মধ্যে, তাহলে আপনি ওইটা ফলো করেন। আর যদি নির্দেশনা না থাকে সেক্ষেত্রে আপনার ফুল রেট্রোস্পেক্টিভে যেতে হবে। তার মানে আপনার 3টা কলামের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন 3টা কলামের হয়ে যাবে। হ্যাঁ, 3টা কলামের হয়ে যাবে, কিন্তু মিনিমাম 3 স্টেটমেন্টস অফ ফাইন্যান্সিয়াল পজিশন, 3টা কলামের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার হয়ে যাবে। এরপর কিছু ডিসক্লোজার দিতে হয়। আপনার হচ্ছে নতুন কোনো IFRS আসলে ওটার কি ইম্প্যাক্ট পড়বে আপনার FS-এর উপরে, এই জিনিসগুলো আপনার এখানে ডিসক্লোজ করতে হয়। IFRS-গুলো তো সাধারণত আপনার একটু আগেই চলে আসে, আর এটার অ্যাপ্লিকেশনটা শুরু হয় কিছুদিন পরে আর কি। সো এটা যদি অ্যাপ্লিকেশনটা আসে তখন আপনার কী ইম্প্যাক্ট পড়বে এই জিনিসগুলো একটু উল্লেখ করতে হয় আর কি। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং এস্টিমেটের ক্ষেত্রে বলে আসছি, এটা হচ্ছে প্রসপেক্টিভলি চেঞ্জ আসবে। সো আমাদের চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট অলরেডি বলে আসছি, এটা হচ্ছে প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন হবে। হ্যাঁ, সো চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট আমাদের বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু অলওয়েজ এস্টিমেট করতে হয়, যে আমার একটা ব্যাড ডেট আছে, এটা আপনার কত ব্যাড ডেট হবে। আমার সাপোজ রিসিভেবল আছে 1000 টাকা, আমি প্রথম বছর হয়তো বা বলতে পারি যে আমার 100 টাকা ব্যাড ডেট হবে, একটা এস্টিমেট করলাম। পরের বছর চিন্তা করলাম যে না, আমার তো এখান থেকে টাকা চলে আসতেছে, আমার ব্যাড ডেট হবে 50 টাকা। এভাবে আমাদের ওই এস্টিমেটের কিন্তু চেঞ্জ আসতে পারে। তারপর আমার একটা মেশিন সাপোজ আমি যখন কিনছি তখন চিন্তা করলাম যে এটার ইউজফুল লাইফ হবে 10 বছর, পরবর্তীতে চিন্তা করতেছি না, এটার ইউজফুল লাইফ হবে 5 বছর। তো এইভাবে আমাদের এই যে এস্টিমেট এগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে। আমার ইনভেন্টরি, আমি চিন্তা করলাম যে আমার ইনভেন্টরির এক্সপায়ারি ডেট আছে 2 বছর, আমার রিমেনিং যে ইনভেন্টরি আছে আমি 2 বছরের মধ্যে এগুলো সবগুলো শেষ করতে পারবো না, আমার এর মধ্যে অনেকগুলোই অবসলেট হয়ে যাবে সাপোজ, চিন্তা করলাম আর কি। এরপরে 1 বছর পরে চিন্তা করতেছি না, আমার যতটুকু অবসলেট হবে চিন্তা করছি, সাপোজ আমি চিন্তা করলাম যে 1000 ইউনিট অবসলেট হয়ে যাবে। পরের বছর গিয়ে চিন্তা করতেছি না, আমার 1000 ইউনিট অবসলেট হবে না, আমার মার্কেটে ভালোই ডিমান্ড এখন, সো আমার এই মধ্যে মাত্র 200 ইউনিট অবসলেট হইতে পারে, আর বাকিগুলো অবসলেট হবে না। এই এস্টিমেটগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ আসতেছে। অথবা আমি কাউকে ওয়ারেন্টি দিছি, ওয়ারেন্টি দেওয়ার সময় আমি প্রথম বছর চিন্তা করলাম যে আমার 100 ইউনিট পণ্য ফেরত আসতে পারে, এগুলোর জন্য আমার 1000 টাকা খরচ হইতে পারে, লাইবিলিটি তৈরি হইতে পারে। কিন্তু পরবর্তী বছর আবার আমি চিন্তা করতেছি না, আমার এত হবে না, আমার হয়তো বা 200 টাকা লাইবিলিটি তৈরি হইতে পারে। এই যে এস্টিমেট এগুলো যে চেঞ্জ হচ্ছে, এইগুলো আমরা অলওয়েজ সবসময় লেটেস্ট অ্যাভেলেবল ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা
কাজগুলো করি এগুলোর চেঞ্জ হবে কি প্রসপেক্টিভ, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস পিরিয়ডে ব্যাকওয়ার্ড কারেকশন করে যাব না। ঠিক আছে, তাহলে আমাদের যদি এরকম কোনো চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট হয় তাহলে আমরা যে পিরিয়ডে জিনিসটা হচ্ছে সেই বছরেরটা ঠিক করব, আর যদি আর হচ্ছে ভবিষ্যৎ পিরিয়ডগুলো আমরা ঠিক করব। তার মানে আমাদের এরকম যদি অ্যাকাউন্টিং এস্টিমেটে কোনো চেঞ্জ আসে তাহলে আমরা ওই বছর এবং এর পরবর্তী বছরগুলো ঠিক করব, প্রিভিয়াস ইয়ারে আমরা যাইতে হবে না। সাপোজ আমাদের হচ্ছে ব্যাড ডেটের একটা কী করলাম আমরা এস্টিমেট করলাম আর কি, আমরা হচ্ছে ব্যাড ডেটের একটা এস্টিমেট করলাম যে আমাদের 100 টাকা ব্যাড ডেট হতে পারে। সো এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা শুধুমাত্র ওই 2023-এর এফএসে দিব। হ্যাঁ, 2023-এর এফএসে দিব। এটার সেলটা হইতো বা আপনার 2022-এর সেলস, ওইখানে কিন্তু আমরা আর হাত দিব না, ওই কম্পারেটিভ ফিগারে হাত দিব না। আমরা 2023-এর এফএসে আমাদের এই যে এস্টিমেট করতেছি যে 100 টাকা ব্যাড ডেট হতে পারে, তাহলে আমরা 100 টাকা এখানে এক্সপেন্স হিসেবে চার্জ করে রাখবো আর প্রভিশন করে রাখবো 100 টাকা। ব্যাড ডেট প্রভিশন হিসেবে 100 টাকা আমরা প্রভিশন করে রাখবো। প্রভিশন ফর ব্যাড ডেট এক্সপেন্স করে লাইবিলিটি হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে নেট অফ করবো আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে শুধু কারেন্ট পিরিয়ডকে ইম্প্যাক্ট করে। আবার আমাদের একটা মেশিন আছে সাপোজ, যেটার ইউজফুল লাইফ চিন্তা করলাম আমরা 10 বছর, 2 বছর পরে এসে এটার ইউজফুল লাইফ চিন্তা করতেছি 5 বছর। সো এটা কিন্তু আপনার ফিউচার পিরিয়ডকেও কী করবে, ইফেক্ট করবে। আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসগুলো ক্লিয়ার হবে। আর ডিসক্লোজার দিতে হবে আপনার হচ্ছে চেঞ্জটা কী ধরনের চেঞ্জ, আপনার এস্টিমেটের যে চেঞ্জ হচ্ছে এটা কী ধরনের চেঞ্জ, আর হচ্ছে এটার অ্যামাউন্টটা মানে চেঞ্জের ইম্প্যাক্টটা কী, ওই জিনিসটা আমাদের দেখাতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল না দেখলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। আপনি একটা মেশিন কিনছেন যেটার অরিজিনালি দাম ছিল 1 লক্ষ টাকা। আপনি যে মেশিনটা কিনেছেন তার দাম ছিল 1 লক্ষ টাকা এবং এটা 10 বছর আমাদের কি করবে, সার্ভিস দিবে। আমরা চিন্তা করলাম এই মেশিনটা আমাদের 10 বছর সার্ভিস দিবে এবং এটার কোনো রেসিজুয়াল ভ্যালু নাই, রেসিজুয়াল ভ্যালু ইজ নীল। তাহলে আমাদের স্টেটল্যান্ড মেথডে 1 লক্ষ টাকা 10 বছরে আমরা 10,000 টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ করে যাই। প্রতি বছর 10,000 টাকা করে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করে যাই। এখন 3 বছর চলে গেছে সাপোজ, আর বাকি থাকে 7 বছর। আফটার 3 ইয়ার্স তাহলে এটা ক্যারিং ভ্যালু কত আছে, 70,000 টাকা। 1 লক্ষ থেকে আপনার 10,000 করে 3 বছরে 30,000 চলে গিয়ে আর থাকে 70,000 টাকা। আপনি এখন 4র্থ বছরে আছেন এবং এখানে এসে আপনার চিন্তা করলেন যে আপনার ইউজফুল লাইফ 7 বছর থাকার কথা, 10 বছর থেকে 3 বছর চলে গেলে, কিন্তু আপনি এখানে এসে চিন্তা করলেন যে না, আপনার ইউজফুল লাইফ আর বাকি আছে 3 বছর, 3 ইয়ার্স বাকি আছে। তার মানে এদিকে 3 ইয়ার্স আর ওইদিকে 3 ইয়ার্স, টোটাল আপনার ইউজফুল লাইফ 10 বছরের জায়গা হয়ে গেছে 6 বছর। ঠিক আছে, 10 বছরের জায়গায় আপনার ইউজফুল লাইফ হয়ে গেছে 6 বছর। এখন আপনার মেশিনের ভ্যালু আছে 70,000 আর রিমেনিং ইউজফুল লাইফ আছে 3 বছর। তাহলে আপনার প্রতি বছরে আরও 23,333 টাকা করে ডেপ্রিসিয়েশন দেখাইতে হবে। 23,333 টাকা করে ডেপ্রিসিয়েশন দেখাইতে হবে। আপনি কিন্তু আগের বছরে যে ভুলগুলো করে আসছেন, ভুল না মানে আপনার যে এস্টিমেট, ভুল হইলে তো রেট্রোস্পেক্টিভলি ঠিক করতেন। আপনি আগের বছরের ডেপ্রিসিয়েশন চার্জ যেগুলো করে আসছেন ওগুলো কিন্তু আর ঠিক করেন নাই, ওগুলো 10,000 করেই দেখানো আছে এবং আগের বছরের পিপির ভ্যালু 70,000 টাকাই দেখানো আছে। আগের বছরের পিপির ভ্যালু 70,000 টাকাই দেখানো আছে। আপনি জাস্ট এই বছর থেকেই 23,000 করে এডিশনাল ডেপ্রিসিয়েশন আপনি চার্জ করবেন, 10,000 টাকায় 23,000 করে চার্জ করবেন। তাহলে এই বছরের পিপির ভ্যালু হয়ে যাবে কত, এই বছরের এন্ডে 70,000 মাইনাস 23,333, 70,000 মাইনাস 23,333। তার মানে আপনি আগের বছর গিয়ে আগের বছরের ফিগারে কোনো টাচ করবেন না, 2022, 2021 সেগুলোতে কোনো টাচ করবেন না। তার মানে আপনি রিস্টেট করতে হচ্ছে না, যেহেতু এটা চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট, এটা হচ্ছে প্রসপেক্টিভ চেঞ্জ, এটা হচ্ছে প্রসপেক্টিভ চেঞ্জ। এখন অনেক সময় আপনার কনফিউশন হতে পারে যে একটা চেঞ্জ, এটা কি চেঞ্জেস ইন পলিসি নাকি চেঞ্জেস ইন এস্টিমেট। এই ধরনের যদি কনফিউশন হয় তাহলে এটাকে আপনাকে বলে দিচ্ছে হচ্ছে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট হিসেবে ট্রিট করতে, এবং চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট হিসেবে ট্রিট করলে এটার অ্যাপ্লিকেশন হবে কীরকম, প্রসপেক্টিভ। এটার অ্যাপ্লিকেশন হবে প্রসপেক্টিভ।
আমরা আরেকটা ম্যাথ দেখি ডেপ্রিসিয়েশনের উপরে, এটা আমাদের পরের চ্যাপ্টারের একটা ম্যাথ আমরা দেখি। সো এখানে হচ্ছে আমাদের চেঞ্জেস ইন ডেপ্রিসিয়েশন মেথড। হ্যাঁ, এই মেথড কিন্তু আমরা এখানে পলিসি চেঞ্জ হিসেবে চিন্তা না করে এটাকে আমরা কী হিসেবে চিন্তা করতেছি, চেঞ্জেস ইন এস্টিমেট হিসেবে চিন্তা করতেছি। তাহলে আমাদের প্রতি বছরই আমরা একটা অ্যাসেটের ইউজফুল লাইফগুলো রিভিউ করব, রেসিডুয়াল ভ্যালু রিভিউ করব। দেখেন এখানে আমাদের যে ডেপ্রিসিয়েশন মেথড, এটা আমরা প্রতি বছরের শেষে রিভিউ করব। এখন আমাদের যে প্যাটার্ন অফ কনজাম্পশন, আগে চিন্তা করছিলাম হয়তো আমরা এটা কি হবে, এই মেশিনটা আমাদের ডাবল ডিক্লাইনিং মেথড বা এই টাইপের করে ইউজ হবে। পরবর্তীতে আমরা একটা পর্যায়ে চিন্তা করতেছি না, এটা আমার ইকুয়ালি ইউজ হবে, প্রতি বছর আমাদের ইকুয়াল বেনিফিট দিবে, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন মেথড সবসময় অনেক সময় চেঞ্জ করতে হবে, আমরা ডাবল ডিক্লাইন থেকে স্ট্রেট লাইনে চলে যেতে পারি। তাহলে এখানে বোর্ড পিএলসি কী করছে, একটা মেশিন কিনছে 1 জানুয়ারি 2013-তে কত টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে, এবং এটা 15% রিডিউসিং ব্যালেন্স মেথডে কী করে, ডেপ্রিসিয়েট করে। 15% রিডিউসিং ব্যালেন্স মেথডে সে ডেপ্রিসিয়েট করে আসতেছে। তাহলে 31 ডিসেম্বর এই মেশিনের অবস্থা কী, কিনছে 1 লক্ষ টাকা দিয়ে, আর 15% করে ডেপ্রিসিয়েশন করছে কত বছর, 13, 14, 15, 16, 4 বছর সে 15% করে রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন করছে। এখন এই যে রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন, এটা আপনারা আর্লি কীভাবে মানে দ্রুত কীভাবে হিসাব করবেন। সো এটা হিসাব করতে গেলে আপনারা কীভাবে করতে পারেন, তাহলে 1 লক্ষ ইন্টু 15%, তাহলে 15,000 টাকা, এটা বাদ দেন, 1 লক্ষ থেকে 85,000 আসলো। এরপর এখান থেকে আরও 15%, যেহেতু রিডিউসিং ব্যালেন্স মেথড বলছে, তার মানে ব্যালেন্সের পরেই নতুন করে ডেপ্রিসিয়েশন হিসাব হবে। তাহলে এখানে কত, 15% 12,750, তাহলে 85,000 থেকে এই 12,750 আপনি বাদ দিলেন, তাহলে 2 বছরের হইল হিসাব। এরপরে আবার আরও 15% বাদ দিতে হবে আপনার, হ্যাঁ, 10,837, 72,250 থেকে আপনি 72,250 থেকে 10,837 বাদ দিচ্ছেন। এরপর আবার আরও 15% আপনার বাদ দিতে হবে 61,412 থেকে, হ্যাঁ, 61,412 থেকে, 412 থেকে, সরি 61,412 থেকে। তাহলে আপনার এই অ্যাসেটের রিমেনিং ভ্যালু থাকে কত, 52,200। সো এই যে আমরা ক্যালকুলেশনটা করলাম, অনেক লেন্থি ছিল না, অনেক লেন্থি ছিল। তাহলে এই অ্যাসেটের এখন ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আপনার, ক্যারিং ভ্যালু হচ্ছে কত, 52,200। সো আমরা এই জিনিসটা একটু সিম্পলি করতে পারি না। সাপোজ 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা থেকে যদি 15% চলে যায়, আমাদের বাকি থাকে কত, 85%, তাহলে 85,000। তাহলে এই 85,000 থেকে যদি আবারও 15% চলে যায়, তাহলে ইন্টু 0.85 দিলে তাহলে কিন্তু আরও 15% চলে গেল। এখান থেকে যদি আরও 15% চলে যায়, তাহলে আবার 0.85 দিয়ে আপনি গুণ দিলেন। এখান থেকে যদি আরও 4th বছরের জন্য আরও 0.85 চলে যায়, তাহলে 52,200তে আপনি ব্যাক করলেন। তার মানে আপনি ওই যে ক্যালকুলেশন, একবার আপনি 15% ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, এরপর এখান থেকে মাইনাস দিবেন, ক্যারিং ভ্যালু আসবে, এরপর আবার আপনি ওখান থেকে আবার 15% অ্যাড করবেন, মাইনাস করবেন, এইভাবে করে করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। এর চেয়ে আপনি এই শর্টকাট রিডিউসিং ব্যালেন্স মেথডের জন্য ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে 1 লক্ষ টাকার উপরে যদি 15% ডেপ্রিসিয়েশন চলে যাওয়ার পরে আর থাকবে 85%, তাহলে 85% দিয়ে গুণ দিলাম। এরপরে এই 85%-এর উপরে আবার 50% চলে গেলে আর 85% থাকবে। সো আবার 85% দিয়ে গুণ দিলাম, এভাবে করে 4 বার 85% দিয়ে গুণ দিয়ে আমরা ব্যালেন্সে চলে আসছি। সো এই মেথডটা আপনারা ইউজ করতে পারেন চাইলে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট দাঁড়াইছে কত, 52,200-তে। আমাদের ক্যারিং অ্যামাউন্ট দাঁড়াইছে 52,200-তে। আমরা এবার চিন্তা করলাম যে কোম্পানি ডিসাইড করছে যে ডেপ্রিসিয়েশনের পলিসিটা চেঞ্জ করবে, তো স্ট্রেট লাইন মেথডে চলে আসবে, স্ট্রেট লাইন মেথডে চলে আসবে। এখন স্ট্রেট লাইন মেথডে চলে আসলে এটাকে আমরা কী হিসেবে চিন্তা করব, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট। আগে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথড ইউজ করতাম কেন, আমরা ভাবতাম যে আমার এই মেশিনগুলো শুরুর দিকে বেশি ইউজ হবে,
আর পরবর্তীতে ওইভাবে ইউজ হবে না, শুরুর দিকে বেশি ইউজ হবে, ওইভাবে চিন্তা করতাম। এখন আমি চতুর্থ বছরে এসে চিন্তা করতেছি না, আমার এই মেশিনগুলো বাকি সময়টা ইকুয়ালি ইউজ হবে, আমার এই মেশিনগুলো বাকি সময়টা ইকুয়ালি ইউজ হবে, প্রতি বছর সমানভাবে ইউজ হবে। তাহলে তো আমার আর রিডিউসিং ব্যালেন্স এখানে অ্যাপ্লিকেবল না। আমার জন্য মোর রেলিভেন্ট ইনফরমেশান কোনটা দিবে? আমাদেরকে মোর রেলিভেন্ট ইনফরমেশান দিব হচ্ছে স্টেলার মেথড, কারণ আমি চিন্তা করতেছি ইকুয়ালি ইউজ হবে, তাহলে ইকুয়াল ডেপ্রিসিয়েশন যাওয়া উচিত। তাহলে আমাদের এই 52,200কে আর রিমেনিং ইউজফুল লাভ থেকে 6 বছর, তাহলে 52,200 ডিভাইড বাই 6, তাহলে 8,700 করে আমি প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ করব। প্রতি বছর আমি 8,700 করে ডেপ্রিসিয়েশন চার্জ করব। এরপর আসি হচ্ছে প্রায়র পিরিয়ড এররগুলোর ক্ষেত্রে। সো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের এররটা ইমেটেরিয়াল হয় তাহলে আমাদের আগের বছরের এইভাবে সাপোজ আমার 1 কোটি টাকার বিজনেস, আমার 500 টাকার একটা ভুল হইলো, এই ভুলের জন্য যদি আমার আবার 3 কলামের এফএসে যাইতে হয় আমাদের, এবং আগের বছর আবার ঠিক করে আসতে হয়, তাহলে এটা একটা হ্যাসেল এবং এটার কোনো বেনিফিট নাই। কারণ আমার ইউজারের ডিসিশন এই ইনফরমেশন দ্বারা চেঞ্জ হবে না, এটা ইমেটেরিয়াল আমার ইউজারের কাছে। সো এটার জন্য আমাদের এভাবে ব্যাকওয়ার্ড গিয়ে ঠিক করে আসার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমাদের এগুলোর জন্য ব্যাকওয়ার্ড গিয়ে ঠিক করে আসার দরকার নাই যদি ইমেটেরিয়াল হয়। সাপোজ আমি চিন্তা করলাম যে আমি আগের বছর এই কী করি নাই, আমি আগের বছর সাপোজ আপনি একটা হচ্ছে 2022 আর একটা হচ্ছে 2023। আগের বছর সাপোজ আপনি এই আপনার ট্রান্সপোর্টেশন কস্ট হয়েছে আপনার সাপোজ 500 টাকা। এই ট্রান্সপোর্টেশন কস্ট আপনি আগের বছর সাপোজ এক্সপেন্সে না দেখাইয়ে আপনি এটাকে আপনি কী করছেন, ভুলে সাপোজ আপনি এটাকে অ্যাসেটে দেখায় ফেলছেন, আপনি ব্যালেন্স শিটে দেখায় ফেলছেন আগের বছর 2022-এর। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন এক্সপেন্স 0 সাপোজ 2022-এ, আর এখানে ট্রান্সপোর্টেশন এক্সপেন্স 2023-এ এসে আপনি এটা কারেক্ট করতেছেন। তাহলে 2022-এ ট্রান্সপোর্টেশন এক্সপেন্স 0, এই জিনিসটা আপনি এবারে এখানে এসে কীভাবে কারেক্ট করতেছেন? 2023-এ এসে আপনি এই জিনিসটা, তাহলে আপনার হচ্ছে 2টা এফএস। হ্যাঁ, আপনার হচ্ছে 2টা এফএস। আমাদের এখানে একটু স্পেস লাগবে, আসলে স্পেস কোন দিকে আছে? আপনার এখানে 2টা এফএস, সরি 2টা এলিমেন্ট অফ এফএস কম্পোনেন্ট। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। 2023 আর হচ্ছে 2022, আর ব্যালেন্স শিট হচ্ছে 2023, 2022। এখন আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এখানে কত? 2023-এ ট্রান্সপোর্টেশন কস্ট কত? 0, 2022-এ 0। আর অ্যাসেট, তারপর এটা আপনি কোনো একটা অ্যাসেটে ঢুকা দিয়েছেন আর কি। অ্যাসেট কত? 2022-এ 500। এই জিনিস যখন আপনি কারেক্ট করে আসবেন তখন আপনি কীভাবে কী করবেন? তখন আপনার 2022 থেকে কারেক্ট করে আসার দরকার নাই, 2022 থেকে কারেক্ট করে আসার কোনো দরকার নাই, কারণ এটা ইমেটেরিয়াল। তখন আপনি কী করবেন? 2023-এ ট্রান্সপোর্টেশন কস্ট হিসেবে 500 টাকা বুক করবেন, 2023-এ ট্রান্সপোর্টেশন কস্ট হিসেবে 500 টাকা বুক করবেন, এবং 2023-এ আপনার ওই অ্যাসেট হিসেবে যেটা ছিল ওটা নালিফাই হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে অ্যাসেট ক্রেডিট করে দিবেন, আর ট্রান্সপোর্টেশন কস্ট ডেবিট করে দিবেন, 500 টাকা। কিন্তু যদিও ভুলটা আগের বছরের, কিন্তু আপনি কারেক্ট করতেছেন কোন বছরে? এই বছরে এসে এই বছরের এফএসে। আগের বছরেরগুলো কোনো টাচই করার নাই। কেন করার নাই? কারণ এটা আগের বছরেরগুলো ভুলটা ইমেটেরিয়াল ছিল। কিন্তু আগের বছরের ভুল যদি মেটেরিয়াল থাকতো, তাহলে কিন্তু আপনার আগের বছর থেকে এগুলো ঠিক করে আসতে হইতো। যদি মেটেরিয়াল থাকতো তখন এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এই বছরের প্রফিট কিন্তু আপনার এই যে কারেকশনটা দিলেন এটার কারণে কিন্তু এই বছরের প্রফিট 500 টাকা কিন্তু কমে যাবে, তাই না? এবং আগের বছরের প্রফিট কিন্তু 500 টাকা বেশি দেখানো আছে। সো এই জিনিস কিন্তু আপনার কনসিস্টেন্সি বজায় নাই, কিন্তু কনসিস্টেন্সি বজায় না থাকলেও সমস্যা হয় নাই, কারণ এটা ইমেটেরিয়াল। মেটেরিয়ালের ক্ষেত্রে সমস্যা
হয়ে যাবে। তখন কিন্তু আমাদের আগের বছর থেকে এই জিনিসগুলো ঠিক করে আসতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল আছে, এটা অবশ্যই দেখব। তার আগে আমরা এখানে দেখি আর কি আছে। হ্যাঁ, ওকে, তার আগে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। সাপোজ আপনি 2020 সালে একটা পিপিই বা একটা অ্যাসেট কিনছেন, কিন্তু এটা ভুল আপনি রেকর্ড করেন নাই, টোটালি রেকর্ড করেন নাই। এখন 2020 থেকে আসলো কি 2021। 2020-এ আপনি অ্যাসেট কিনলেন কত টাকার? সাপোজ এটা 10,000 টাকার, কিন্তু এটা আপনি এখানে রেকর্ড করেন নাই। পিপিই হিসেবে আপনার এখানে সাপোজ জিরো আছে। আপনি এই সেট যে কিনলেন, এটার জন্য আপনার সাপোজ একটা অ্যাকাউন্টস পেয়েবল হওয়ার কথা। সাপোজ বাকিতে কিনছেন, অ্যাকাউন্টস পেয়েবল, এটাও আপনার এখানে জিরো দেখানো আছে, কারণ এটা রেকর্ডই করেন নাই আপনি। আবার আপনি হচ্ছে 2021-এ গেলেন, এখানেও পিপিই কত? জিরো দেওয়া, অ্যাকাউন্টস পেয়েবলও জিরো দেওয়া। 2022-এও একই অবস্থা, 2023-এও একই অবস্থা। আপনার আমি একটু স্পেস পাইলে ভালো হইতো। সো দেখেন আপনার আমাদের 2023, হ্যাঁ, তাহলে আমরা দেখি এখানে এই যে 2020 সালে আপনার এই পিপিই আমাদের হচ্ছে কত? জিরো। যেহেতু রেকর্ড করে নেই, 2020 সালে পিপির ভ্যালু জিরো, অ্যাকাউন্টস পেয়েবলও জিরো। 2021 সালেও সেম 0 2022 সালেও জিরো এবং জিরো। 2023 সালে এসে যদি আমরা এটার এন্ট্রিটা দিই, 1 কোটি টাকার পিপিই, সাপোজ পিপিই ডেবিট 1 কোটি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1 কোটি, এভাবে করে যদি আমরা দেখাই, এটা কারেক্ট হবে না। কারণ এটা যেহেতু 1 কোটি টাকার ভ্যালু, এটা একটা মেটেরিয়াল অ্যামাউন্ট, তাহলে আমাদের এটা এইভাবে করা যাবে না। আমাদের এটা এই যে 2020 এখান থেকেই ঠিক করে আসতে হবে, 2020 থেকেই ঠিক করে আসতে হবে। মেটেরিয়াল বলে, এই মেটেরিয়াল হলে আমি এখানেই ঠিক করে ফেলতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা যেহেতু মেটেরিয়াল, তাহলে আমাদের এটা 2020 থেকেই ঠিক করে আসতে হবে। তাহলে আমরা যদি 2020 থেকে ঠিক করে আসতে যাই, তাহলে কী হবে? তাহলে 2020 সালে আমাদের পিপিই কত আসবে? 1 কোটি টাকা। সাপোজ এটার ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, আর অ্যাকাউন্টস পেয়েবল আসবে 1 কোটি টাকা। তাহলে পিপিই 1 কোটি, অ্যাকাউন্টস পেয়েবল 1 কোটি। 2021-এ আমাদের কী হবে? 2021-এ আমাদের কী হবে? 2021-এ আমাদের পিপির ভ্যালু থাকবে 0.9, কারণ ডিপ্রিসিয়েশন চার্জ হয়েছে না 1 বছরের, তাহলে এটা হবে 0.9। অ্যাকাউন্টস পেয়েবল কত হবে আমাদের? 1 কোটি টাকাই থাকবে। 2022-এ অ্যাকাউন্টস পেয়েবল 1 কোটি টাকা থাকবে, যেহেতু আমি এখনো পে করি নাই। 2023-এ অ্যাকাউন্টস পেয়েবল 1 কোটি টাকা থাকবে। আর এখানে 2022-এ পিপির ভ্যালু কত হবে? আরও 1 বছরের ডিপ্রিসিয়েশন, তাহলে 0.8-এ আসবে। আরেক বছরের ডিপ্রিসিয়েশন, তাহলে 0.1, 2 বছরের ডিপ্রিসিয়েশন চলে গেছে। 2023-এ এসে পিপির ভ্যালু কত থাকবে? 0.7। সাপোজ এটা আমি 2020-এর লাস্ট ডেতে কিনছি আর কি, 2020-এর লাস্ট ডে যেটা, ওই দিন কিনছি, সেজন্য আমি এখানে 2020-এ আর ডিপ্রিসিয়েশন চার্জ করি নাই। ঠিক আছে, ওকে। তাহলে 0.7, তাহলে আমি ডিপ্রিসিয়েশন চার্জ করলাম 2021, 22, 23-এ। 2020-এ করি নাই কেন? কারণ ওটা 31শে ডিসেম্বরে কিনছি সাপোজ। ওকে, তাহলে আমাদের এখানে পিপির আলটিমেটলি ব্যালেন্স থাকবে কত? 2023-এ 0.7। তাহলে আমাদের এই 2023-এর এফএস যেটা, এটাতে পিপিকে আমরা এই 0.7-এই কিন্তু দেখাইতে হবে, 0.7-এই দেখাইতে হবে। এবং অ্যাকাউন্টস পেয়েবল দেখাবো 1, মানে 1 কোটি টাকা। হ্যাঁ, তাহলে আমাদের একটা কী হয়ে চলে আসবে? ব্যালেন্সে মিসম্যাচ চলে আসবে না। আমাদের ডেবিট সাইডে হচ্ছে কত? 0.7, আর ক্রেডিট সাইডে হচ্ছে 1, তাহলে 0.3 একটা ডিফারেন্স চলে আসতেছে। এই ডিফারেন্স কেন আসতেছে? এই ডিফারেন্স আসতেছে এই যে ডেপ্রিসিয়েশন, মধ্য দিয়ে 3 বছরের ডেপ্রিসিয়েশন, 21, 22, 23-এর যে ডেপ্রিসিয়েশন, ওগুলোর কারণে। তাহলে আমাদের এই কারেকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড থেকে করে আসতে হবে, 2021, 22 ওই দিক থেকে কিন্তু এই কারেকশনটা করে আসতে হবে। সো আমাদের এখানে দেখাইতে হবে কি 2023-এর
31 ডিসেম্বর আমরা যে রিস্টেটেড এফএস করবো এটাতে 2022-এর 31 ডিসেম্বর আর 2022-এর 1 জানুয়ারি 2022-এর 1 জানুয়ারি এই তিনটা জিনিস আমাদের দেখাইতে হবে। তাহলে 2023-এর 31 ডিসেম্বর আমরা কি দেখাবো? পিপিই 0.7, অ্যাকাউন্টস পেয়েবল দেখাবো কত? 1। ঠিক আছে, এখানে দেখাবো কত? পিপিই 0.7 0.8, অ্যাকাউন্টস পেয়েবল দেখাবো 1, এখানে 0.2 টাকার ডিফারেন্স। ওকে, আর 2022-এর 1 জানুয়ারি এখানে হচ্ছে পিপিই কত? 0.9, তার মানে 2021-এর শেষেরটা আর কি। 2022-এর 1 জানুয়ারি মানে 2021-এর শেষেরটা। পিপিই হচ্ছে 0.9 আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1। তাহলে আমার এই যে ওপেনিং ব্যালেন্স এই জিনিসটা কিন্তু আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, আমাদের এই ওপেনিং ব্যালেন্স কিন্তু দেখাই আসতে হবে। তাহলে আমাদের 3 কলামের এফএস হয়ে যাবে, ব্যালেন্স শিট হয়ে যাবে। এখানে আমার এই জিনিসটা দেখাইতে হবে। তার মানে আমি আগে থেকে কিন্তু ঠিক করে আসতেছি, ব্যাকওয়ার্ড থেকে ঠিক করে আসতেছি। এখন যে মিসম্যাচ যেগুলো হচ্ছে এখানে দেখেন আপনি 0.9 আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1, তাহলে এই যে বাকি 0.1-এর যে ডিফারেন্স, 0.1-এর যে ডিফারেন্স এটা কিসের কারণে? এটা হচ্ছে রিটেন আর্নিংসের কারণে। ঠিক আছে, আমার যে রিটেন আর্নিংস, আমার যে ডেপ্রিসিয়েশন চার্জ করছি 2021 সালের এফএসে, ওইটা কি এখানে রিফ্লেক্টেড হয়েছে? রিফ্লেক্টেড হয় নাই। ডেপ্রিসিয়েশন চার্জ করার কারণে তো আমার প্রফিট কমছে, প্রফিট কমে এটা আলটিমেটলি রিটেন আর্নিংসে গেছে। সো আমার রিটেন আর্নিংসকে কিন্তু ও কমাই দিছে। সো আমার এখানে রিটেন আর্নিংসের ইম্প্যাক্টটা দেখাইতে হবে। রিটেন আর্নিংসকে ডেবিট করে দিছে, কমাই দিছে, মানে রিটেন আর্নিংসকে ডেবিট করে দিছে, মানে নেগেটিভ আকারে থাকবে এখানে রিটেন আর্নিংস। যেহেতু এটা ব্যালেন্স শিটের লাইবিলিটি পোর্শনে থাকে, এটা যদি ডেবিট হয় তাহলে এটা নেগেটিভ আকারে থাকবে, তাহলে 0.1 নেগেটিভ। তাহলে রিটার্ন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স, মানে 2022-এর ওপেনিং, 2021-এর ক্লোজিং 0.1। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল 1, রিটার্ন আর্নিংস 0.1, তাহলে এটা মাইনাস আকারে থাকলে তাহলে 1 আর 0.1-এ আপনার 0.9 হয়ে যায়, এবং ডেবিট সাইডে 0.9, এদিকে 0.9, দুইটা মিলে গেলো আর কি, অ্যাসেট এবং লাইবিলিটি সাইড মিলে গেছে। এরপর এখানে এসে আমার কি হবে? রিটার্ন আর্নিংসের ব্যালেন্স পাইছি আমরা কত? ওপেনিং ব্যালেন্স 0.1 মাইনাস 0.1 ওপেনিং ব্যালেন্স। এটার সাথে আমার কী যোগ হবে? এই বছর আমরা আবার ডেপ্রিসিয়েশন চার্জ করবো না ইনকাম স্টেটমেন্টে 0.1 টাকা, ওই 0.1 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ হবে, তাহলে টোটাল 0.2। সো এই 0.2 আর এখানে 1 মিলে নেট অফ হয়ে 0.8-এর সমান হয়েছে, তাহলে দুই জায়গায় আপনার ইকুয়াল। এরপর এখানে রিটার্ন আর্নিংসের তাহলে ক্লোজিং ব্যালেন্স কত হলো? 0.2 মাইনাস 0.2, তাহলে রিটার্ন আর্নিংস মাইনাস 0.2। এটার সাথে আমি আরও এই 2023 সালে ডেপ্রিসিয়েশন চার্জ করবো না 0.1, ওইটা যোগ করবো, তাহলে 0.2 আর 0.1 যোগ করে আলটিমেটলি 0.3, 1-এর সাথে নেট অফ হয়ে 0.7 হয়, তাহলে এই 0.7। তার মানে এভাবে ব্যাকওয়ার্ড থেকে কিন্তু কারেকশন করেই আসতে হবে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা হচ্ছে এবার ম্যাথে চলে যাই। ম্যাথে চলে গেলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে আপনার বইয়ের এক্সাম্পলগুলো যদি করেন। এই ম্যাথটা আমরা দেখি, তাহলে হচ্ছে মুফতি লিমিটেড কী করছে আপনার, তার ড্রাফট এফএসটা এখানে দেওয়া আছে, রেভিনিউ দেওয়া আছে, কস্ট অফ সেলস, জিনিসপত্রগুলো দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। এখন আপনি পরবর্তীতে কি করছেন? ডিসকভার করছেন যে 2.1 মিলিয়ন আপনার ইনভেন্টরির মধ্যে আছে, 2017 সালের এন্ডিং ইনভেন্টরির মধ্যে 2.1 মিলিয়ন অন্তর্ভুক্ত আছে, কিন্তু এটা কিন্তু সেল হয়ে গেছে অলরেডি, 2017 সালের মধ্যেই সেল হয়ে গেছে, কিন্তু এটা 2017 সালের এন্ডিং ইনভেন্টরির মধ্যে রয়ে গেছে, 2017 সালের এন্ডিং ইনভেন্টরির মধ্যে রয়ে গেছে। তাহলে 2017 সালের এন্ডিং ইনভেন্টরির মধ্যে যদি ওইটা রয়ে যায় তাহলে কি হয়? এটা আবার এই বছরের বিগিনিং ইনভেন্টরিতে চলে আসে না? এই বছরের বিগিনিং ইনভেন্টরিতে চলে আসে। আমরা কস্ট অফ সেলসের ফর্মুলা কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, তাই না? সো এখন এটা যেহেতু 2017 সালের এন্ডিং ইনভেন্টরির মধ্যে রয়ে গেছে, তার মানে 2018 সালের বিগিনিং ইনভেন্টরির মধ্যে রয়ে গেছে না এই 2.1 মিলিয়ন। তাহলে 2.1 মিলিয়ন সাপোজ পারচেজ 0, জাস্ট এক্সাম্পল স্বরূপ, এন্ডিং ইনভেন্টরির মধ্যে তো আর এটা নাই,
আপনি তো পরবর্তীতে হিসাব মিলে দেখি এটা পাবেন না 2.0। তারপরে আপনার কস্ট অফ সেলস দেখানো হয়ে যাচ্ছে কত 2.1, যে জিনিস আপনি এই বছর সেলই করেন নাই, সেল করছেন আগের বছর, কিন্তু কস্ট বুক হয়ে যাচ্ছে কোন বছরে, এই বছরে, তাহলে এটা এক্সেস কস্ট বুক হয়ে যাচ্ছে না? এই এক্সেস কস্ট বুকের কারণে আপনার প্রফিট কমে যাচ্ছে না 2018 সালের। সো এই টাইপের কিন্তু ঝামেলা হয়ে যায়। এটা কিন্তু এই বছরের কস্ট না, এটা তো আগের বছরের কস্ট। তাহলে এটা মেটেরিয়াল হইলে আপনার আগের বছর থেকেই কারেক্ট করে আসতে হবে। আগের বছরের রিটার্ন ছিল কত 9.6 মিলিয়ন, 9.6 মিলিয়ন। আর 2018 সালের ওপেনিং ইনভেন্টরির মধ্যে এই 2.1 মিলিয়নের এররটা রয়ে গেছে, যেটা কারণে আমার আলটিমেটলি প্রফিট সব কমে গেছে। এই প্রফিট কমে গেছে কারণ আমার এই বছর এই সেলসের মধ্যে কিন্তু ওই 2.1 মিলিয়ন যে সেল করছে ওই জিনিসটা এখানে নাই, এটা আগের বছর 2017 সালের এফএসে চলে গেছে, কিন্তু কস্টটা বুক হচ্ছে এখানে। তাহলে এটা একটা এরর, এই এরর আমাদের কারেকশন করতে হবে। তাহলে কারেকশনটা কীভাবে করব? সেলস ঠিক আছে, কারণ এটা এই বছরের সেলস না, 2017 সালের সেলস। সো এখানে আমাদের হাত দিতে হয় নাই, রেভিনিউর মধ্যে আমাদের আর হাত দিতে হয় নাই। কস্ট অফ সেলস দেখেন, কস্ট অফ সেলস আমরা কী করতেছি 2.1 মিলিয়ন কমাই দিচ্ছি। কেন কমাই দিচ্ছি? কারণ এটা তো এই বছরের কস্ট না, এটা 2017 সালের কস্ট, 2017 সালের কস্ট। সো এটা 2017 সাল থেকেই কারেকশন হয়ে আসতে হবে, প্রিভিয়াস পিরিয়ড থেকে কারেকশন করে আসতে হবে। ঠিক আছে, ওকে। তার মানে এই বছরের প্রফিট দিয়ে আমরা এটা কারেকশন করতেছি না, 2017 সালের প্রফিট দিয়ে কারেকশন করতেছি। ঠিক আছে, এই বছরে কিন্তু আর এটার ইম্প্যাক্ট দিই নাই, কারণ প্রফিট কমাই দিবে তো এই বছরে যদি ইয়ে করতাম। এই জন্য এটা যদি এই বছরের কস্ট না, এটা এখান থেকে বাদ দিয়ে দিছি, কস্ট অফ সেলস থেকে আমরা বাদ দিয়ে দিছি। এরপর আমাদের বাকি প্রফিট ফর দ্য ইয়ার 4.9 মিলিয়ন হয়ে গেছে, অথচ ছিল কত 2.8 মিলিয়ন। তার মানে আমাদের ওই কারেকশনটা করার ফলে আমাদের প্রফিটটা বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে। এবার আমাদের রিটার্ন আর্নিংস কত ছিল? ওপেনিং রিটার্ন আর্নিংস 9.6 মিলিয়ন না, এই যে 2017 এর ক্লোজিংটাই এই বছরের ওপেনিং 9.6 মিলিয়ন। সো কিন্তু এটা এখানে তো আপনার ওভার স্টেটেড ছিল, এটা 2.1 মিলিয়নের যে কস্ট এই জিনিসটা তো অন্তর্ভুক্ত ছিল না 2017 সালে। সো এটা অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করলে এটা কমে আসবে, 9.6 মিলিয়নটা কমে আসবে। তাহলে আমাদের এই 9.6 মিলিয়ন থেকে প্রায়র পিরিয়ড এরর হিসেবে আমরা এটা 2.1 মিলিয়ন কারেক্ট করছি, কমাইছি। কমানোর পর আমাদের যে রিএস্টেটেড ব্যালেন্স আসছে, আমাদের রিটার্ন আর্নিংসের নতুন ওপেনিং ব্যালেন্স কত? রিটার্ন আর্নিংসের নতুন ওপেনিং ব্যালেন্স হচ্ছে 7538। আমাদের রিটার্ন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 7538। এটার সাথে আমরা এই বছরের প্রফিটটা যোগ করলাম, তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্স চলে আসছে। তার মানে আমরা ভুলটা কিন্তু কারেকশন আগের পিরিয়ড থেকে করে আসি। তাহলে আমাদের যদি 3 কলামের এফএস আমরা বাইর করি, 3 কলামের এফএস যদি করি, তাহলে আমাদের 2018, 2017 3 কলাম পর্যন্ত যাইতে হচ্ছে না, আসলে এটা আপনার 2017 সালের ভুল 2018-তে এসে কারেক্ট হয়ে যাচ্ছে। এখানে ইম্প্যাক্ট নাই আর কি, 2017 সালের বিগিনিংয়ে ইম্প্যাক্ট ওইভাবে নাই। ঠিক আছে, সো 2017 এবং 2018 আমরা কিন্তু এখানেই কারেকশনটা করে ফেলবো, 2017 সালেই করে ফেলবো কারেকশন। 2017 সালে কারেকশন করলে 2017 সালের ক্লোজিং রিটার্ন আর্নিংস হয়ে যাবে কত 75। এই 75টাই 2018 সালের ওপেনিং রিটার্ন আর্নিংস হিসেবে ইউজ হবে, ওপেনিং রিটার্ন আর্নিংস হিসেবে ইউজ হবে, এবং এটার সাথে কম্প্রিহেনসিভ ইনকামে 4.9 মিলিয়ন যোগ হবে। তার মানে এভাবে করে আমরা আর্লিয়ার পিরিয়ড থেকেই কারেকশনটা করে আসবো। এই বছরের প্রফিট অ্যান্ড লস দিয়ে কারেকশন কিন্তু করি নাই আমরা। ঠিক আছে, কারেকশন আগের পিরিয়ড থেকে করে আসছি, রিটার্ন আর্নিংস থেকে কারেকশন হয়েছে। ঠিক আছে, রিটার্ন আর্নিংস থেকে কারেকশন হয়েছে। এই বছর থেকে করলে এই বছরের প্রফিট কী হয়ে যেত? এই কারেকশন যদি এই বছর হইতো, এই বছর থেকে করতাম, তাহলে এই বছরের প্রফিট আপনার 2.8 মিলিয়ন হয়ে যেত। সো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, ম্যাথগুলো একটু করবেন, করার পরে জিনিসগুলো বুঝতে পারবেন আর কি। আর যদি কখনো এরকম ইমপ্র্যাকটিকেবল হয় আর কি এভাবে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দেওয়াটা, সেক্ষেত্রে আপনি ইয়া করবেন আর কি, আপনার হচ্ছে প্রসপেক্টিভলি দিবেন। রেট্রোস্পেক্টিভলি দেওয়া যদি ইমপ্র্যাকটিকেবল হয়, সেক্ষেত্রে আপনি প্রসপেক্টিভলি করবেন। আর হচ্ছে আপনার যেটা বলছি সেটা হচ্ছে আপনার ম্যাথগুলো করবেন, একটু ইন্টারেক্টিভ কোয়েশনগুলো করবেন, আপনার চ্যাপ্টারের শেষের ম্যাথগুলো করবেন, তাহলে আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর একটু ভালো পারবেন আর কি। এরপরে সেকেন্ড সেশনে আমরা বাকি অংশগুলো দেখবো আর কি। একটু জানাবেন বুঝতে অসুবিধা হলে, তাহলে আমি
আরেকটু ট্রাই করতে পারবো, কারণ আমি পড়াচ্ছি এখন, আপনারা কীভাবে বুঝতে পারছেন, কতটুকু বুঝতে পারছেন কিছুই আমি বুঝতেছি না। ঠিক আছে, বাই, আসসালামু আলাইকুম।